হাই এভরিওয়ান, এটা আমাদের জন টেলার ডিস্টরশনের নেক্সট ক্লাস। জন টেলার ডিস্টরশনটা আগের দিন আমরা যতটা করেছিলাম সেটা যদি দেখো, আগের দিন আমরা দেখেছিলাম এই পোর্শনটা। এখানে আমরা কি জেনেছিলাম যে ডিস্টরশনটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেই জিনিসগুলো জেনেছিলাম। আর হচ্ছে তোমাদের এই পিকচারগুলো মনে রাখতে বলেছিলাম যে জেড আউট কোনটা হয়, জেড ইন কোনটা হয়, এগুলো আমরা জেনেছিলাম। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস আজকে একটা ফার্দার জিনিসটা জানবো যে ইলংগেশন হলে কি হয়, কখন সেটা ইলংগেশন হয়, ইলংগেশনটা কিভাবে হচ্ছে সেটা তো বললাম, কি কি কনফিগারেশন থাকলে হয় সেগুলো আমরা জানবো। প্লাস আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদের জন টেলার ডিস্টরশনের সম্বন্ধে জানতে হবে, সেগুলো জানবো আজকের ক্লাসে। আচ্ছা, ফার্স্ট তো আগে এটা দেখো যে কেন আমরা এটাকে জন টেলার ডিস্টরশনটা কীভাবে হচ্ছে, কী রিজনটার জন্য হচ্ছে সেটা জানলাম। প্লাস আরেকটা জিনিস জানতে হবে যে ওয়াই জন টেলার ডিস্টরশনটা হচ্ছে। যদি কোনো নন লিনিয়ার মলিকিউল, যেটা আমরা লিখেছি দেখো, any non-linear molecule or ion undergoes some sort of distortion to lower its energy by breaking or removing the degeneracy। আমরা দেখো ডি অরবিটালে যেটা আমরা জানতাম যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং আমরা কি দেখছিলাম, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং আমরা দেখছিলাম ফার্স্টে হচ্ছে ফ্রি স্টেটে এরকম থাকতো যখন কোনো লিগেন্ডের অ্যাপ্রোচ হয়নি। তারপরে যখন লিগেন্ডের, এটা হচ্ছে ফ্রি আয়ন মানে মেটাল আয়নটা স্টেট, তারপর যখন লিগেন্ডগুলো অ্যাপ্রোচ করা স্টার্ট করলো তখন ওটা একটা হাইপোথেটিক্যাল স্টেটে যায়। ফাইনালি লিগেন্ড অ্যাপ্রোচ করার জন্য কি হয় যে ডি অরবিটালগুলো, আমরা জানি যে টু টাইপস অফ অরবিটালগুলো হয়। একটা হচ্ছে ইন বিটুইন দ্য অরবিটাল, ইন বিটুইন দ্য অ্যাক্সিস ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, আর হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস, দ্যাট ইজ ডি এক্স টু মাইনাস ওয়াই টু আর ডি জেড স্কোয়ার। এই দুটো টাইপ অফ অরবিটাল হয়। তো এই টাইপ দুটো হচ্ছে কি ব্রেক করে যায়, সেটা ডিপেন্ড করে এবার কী সিমেট্রি আছে। আমরা যেহেতু জন টেলার ডিস্টরশনে অক্টাহেড্রাল সিমেট্রিটাই নিচ্ছি, তাহলে অক্টাহেড্রালের পিকচারটাই ড্র করব। ধরো এখানে হচ্ছে টি টু জি মানে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, আর ইজিতে থাকছে ডি এক্স টু মাইনাস ওয়াই টু আর ডি জেড স্কোয়ার। তাহলে এইখানে যে আমি এবার দেখো, এবারে আমাদের হচ্ছে এই স্প্লিটিংটা অলরেডি হয়ে আছে, সিএফটি স্প্লিটিংটা হয়ে আছে। তো তাও তুমি দেখতে পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি যে দেখো টি টু জিতেও এখনও আছে, কি আছে, ট্রিপল ডিজেনারেসি আছে, যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড এক্স, এরাও তো এখনও সেম এনার্জিতেই আছে। সিমিলারলি এটা কি আছে, এটা ডাবলি ডিজেনারেট আছে, কিন্তু তাও এদের ডিজেনারেসি একটা আছে এখনও। জন টেলার ডিস্টরশনে কী হয়, জন টেলার ডিস্টরশন যে আরও এই ডিস্টরশনটা ফার্দার কোনো ডিস্টরশনে গেলে তখন কি হচ্ছে, তখন ওই যে টি টু জির ট্রিপল ডিজেনারেসিটি আছে, ইজির যে ডাবল ডিজেনারেসি আছে, সেই ডিজেনারেসিটাও ব্রেক করে যায়। এবার বলতে পারো যে ডিজেনারেসি ব্রেক কেন করবে, ডিজেনারেসি ব্রেক করার রিজন কী ছিল। ডিজেনারেসি যত ব্রেক করে যাবে, ডিজেনারেসি ব্রেক করলে সিস্টেমটার এনার্জি কন্টেন্ট আরও কমে যায়, মানে সিস্টেম এনার্জি আরও রিলিজ করে দেয়। এনার্জি রিলিজ করে দেয় মানে ওটা আরও স্টেবিলাইজ হচ্ছে, লোয়ার এনার্জিতে চলে যাচ্ছে। লোয়ার যত সিস্টেম থেকে এনার্জি বেরোবে সেটা স্টেবিলাইজ করবে। আর যে কোনো কিছু জিনিসই হচ্ছে স্টেবিলিটির দিকে যেতে চায়, স্টেবিলিটির দিকে যেতে গেলেই ও তাই জন্য কী করছে, ডিস্টরশন করে। এবার আমরা আগের দিন কী কী পড়েছিলাম, আগের দিন একটা পড়েছিলাম আমরা জেড আউট পড়েছিলাম, একটা জেড ইন পড়েছিলাম। জেড আউট কখন হয়, জেড আউট হয় যখন ডি জেড স্কোয়ার অরবিটালে হচ্ছে তোমার ইলেকট্রনটা থাকছে। আমরা পড়েছিলাম যে দেখো, এবার আজকে আমরা দেখবো যে টি টু জিতেও যদি আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন থাকে তাহলেও হচ্ছে এটা জন টেলার ডিস্টরশন আমরা দেখতে পাই, ইজিতে থাকলেও আমরা দেখতে পাই। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের দেখো, যদি বলি যে আমরা জেড আউটের জন্য কি বললাম, ডি জেড স্কোয়ারে ইলেকট্রন প্রেজেন্ট আছে। আর যদি জেড ইন হয়, জেড ইন হলে সেটাকে আমরা বলছি ডি এক্স টু ওয়াই টুতে, ওয়াই টুতে ইলেকট্রন প্রেজেন্ট আছে। তাহলে সেটাকে আমরা কি, এবার টেট্রাগোনাল কেন বলা হচ্ছে, টেট্রাগোনালের রিজনটা বলছি। এটাকে বলা হয় টেট্রাগোনাল ইলংগেশন, আর এটাকে বলা হচ্ছে টেট্রাগোনাল কম্প্রেশন। ঠিক আছে, এবার দেখো টেট্রাগোনাল কেন বলা হচ্ছে। টেট্রাগোনাল আর টেট্রাহেড্রাল কিন্তু একই জিনিস নয়, তোমরা কিন্তু এই জিনিসটাকে
মিস করবে না যে টেট্রাগোনাল ইজ নট ইকুয়াল টু টেট্রাহেড্রাল। টেট্রাগোনাল কিন্তু টেট্রাহেড্রাল নয়, ঠিক আছে। তো টেট্রাগোনাল ডিস্টোরশন কেন বলা হচ্ছে? আমরা অক্টাহেড্রাল জিওমেট্রিকে আমরা কীভাবে এঁকে অভ্যস্ত, এখানে আমরা মেটাল আয়নটা আঁকি, এখানে লিগেন্ডগুলো আঁকি, এটা যেটা ইকুয়েটোরিয়াল প্লেনে থাকে, আর যেটা ধরো অ্যাক্সিয়াল প্লেনে আছে সেটা এরকম আঁকলাম। এরপরে যদি আমি তোমাকে বলি যে আমরা এটা তো আমরা কোথা থেকে দেখছি, আমাদের এটা ধরো একটা পেজে আমরা সাপোজ ড্র করেছি, আমরা সেখানে এটা এরকম দেখব, ধরো আমাদের খাতার পেজে আমরা এই জিনিসটা ড্র করেছি তখন এরকম দেখব। এবার যদি মলিকিউলটা ধরো তোমাদের সামনে আছে, 3Dতে আছে, তোমরা কোথা থেকে দেখছো সাপোজ এইখান থেকে দেখছো, ঠিক আছে। এই লিগেন্ডটা যেটা আছে লিগেন্ডটাকে ওপর থেকে দেখছো, আমরা এখান এই লিগেন্ডটাকে একদম উপর থেকে দেখছি। দেখলে আমরা কি দেখবো, যে এরকম 4টে লিগেন্ড এখানে। এবার এই পিকচারটাকে দেখো, এখানে আমরা এরকম লিগেন্ডগুলোকে দেখতে পাবো, 4টে লিগেন্ডকে দেখতে পাবো, প্লাস এইটাকে সাপোজ করে এটা হচ্ছে আমাদের মেটাল আয়ন, ঠিক আছে। তাহলে এর নিচে একটা লিগেন্ড থাকবে আর হচ্ছে ওপরে আরেকটা লিগেন্ড থাকবে, এরকমভাবেই তো আমরা দেখতে পাবো। এটা ধরো 4টে লিগেন্ড যেটা আছে সেটা এই 4টে লিগেন্ড দেখতে পাচ্ছি আমরা, সাইডের 4টে লিগেন্ডকে, ইকুয়েটোরিয়াল প্লেনের 4টে লিগেন্ড দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি ওপর থেকে এখান থেকে যদি দেখি, এখান থেকে দেখলে কি আমি এই লিগেন্ডটা দেখতে পাবো, ঠিক তার নিচেই থাকবে মেটাল আয়নটা, তার নিচে থাকবে নেক্সট লিগেন্ডটা। তো এই জন্য যেহেতু আমি ওপর থেকে দেখছি, ওপর থেকে দেখলে এটাকে একটা টেট্রাগোনের মতো দেখতে লাগে বলে এটাকে টেট্রাগোনাল ডিস্টরশন বলে। এটা কিন্তু টেট্রাহেড্রালের সাথে এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এই কারণে এটাকে টেট্রাগোনাল ডিস্টরশন বলছে, ঠিক আছে। এটা আমরা জানলাম। এরপরে দেখি এই যে ফার্দার সিমেট্রি যেটা ছিল, আমরা কি বলছি T2G আর E0 যে ফার্দার সিমেট্রি থাকে সেটাও ব্রেক করে যায়। এবার সেটা ব্রেক করলে আমরা কীরকমভাবে দেখব, তার আগে এই জিনিসটা মাথায় রাখবে, জেড আউট কখন হবে, যখন DZ² ইলেকট্রন থাকবে, যেটাকে আমরা বলছি টেট্রাগোনাল ইলংগেশন। ইলংগেশন মানে কি হচ্ছে, বন্ড, যদি ছবিগুলো ভুলে মানে যদি মাথায় না থাকে তাহলে জাস্ট এই দুটো জিনিস মাথায় রাখবে। জেড আউট কখন হবে, যখন DZ² ইলেকট্রন থাকবে, দ্যাট ইজ টেট্রাগোনাল ইলংগেশন, আর সেটা হচ্ছে বন্ড অ্যালং দ্য জেড অ্যাক্সিস, সরি এটা লিখতে পারো বন্ড লেন্থ অ্যালং দ্য জেড অ্যাক্সিস ইজ হায়ার, আর এখানে হচ্ছে বন্ড লেন্থ অ্যালং জেড অ্যাক্সিস ইজ লোয়ার, ঠিক আছে। তাহলে যদি ড্র করা থাকে, পিকচারটা ড্র করার থাকে, সেটাও একেবারে পাশে এই জাস্ট দুটো লাইনকে পাশাপাশি লিখে একদম ড্র করে রেখে দেবে যে কীরকম দেখতে হয়। ধরো সাপোজ এটা আমাদের মেটাল আয়ন, এটা হচ্ছে তোমার লিগ্যান্ড, এটা হয়ে যাচ্ছে ইলংগেশনের জন্য পিকচারটা, ঠিক আছে। আর হচ্ছে কম্প্রেশন হলে কীরকম হবে, ঠিক আছে। এবার দেখো, এবার যদি বলি যে এই দুটো লাইনকে কিন্তু সবসময় লিখে রাখবে যাতে কখনো ভুলে না যাও, এই দুটো জিনিস মাথায় রাখার। এরপরে দেখো, এটা তো জানলাম, এরপরে জানো যে আমরা টাইপ অফ কি অরবিটাল পেলাম, দুটো টাইপ অফ অরবিটাল পেলাম, দ্যাট ইজ DXY, DYZ, DZX। এটা হচ্ছে কি বলা হয়, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, আর DX2 - Y2 DZ²। এবার এদের কেন ইন বিটুইন দ্য অ্যাক্সিস বলা হয়, কেন অ্যালং দ্য অ্যাক্সিস বলা হয়, সেগুলো আমরা আগের ক্লাসে ডিসকাস করে নিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারো। অ্যালং দ্য অ্যাক্সিস,
ঠিক আছে। এবার যদি আমি তোমাদের আগের দিনের ছবিতেও দেখিয়েছিলাম, বাট এখানে কেন লিখে দেখাচ্ছি, এখানে লিখে দেখার এই জন্য রিজন হচ্ছে এরপরে আমরা এদের স্প্লিটিংটা দেখবো যে কীরকম স্প্লিটিংটা হয়। ঠিক আছে, দেখো যদি একটা জিনিসই জাস্ট এঁকে দেখাই, যে কোনো একটা অ্যাক্সিসই এঁকে জাস্ট দেখাচ্ছি, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আমার এই অরবিটালগুলোতেও আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন বলেছে, জ্যান্টেলার ডিস্টরশন হওয়ার জন্য লাগে। ওটা যেমন ডিএক্স বাই ডিওয়াই জেড ডিজেড এক্স বেসিক্যালি যেমন T2Gর অরবিটালগুলোতে থাকলেও হবে, সিমিলারলি ইজিতেও থাকলে হবে, বোথ কেসেসেই হবে। এখানে ধরো লিগেন্ড আমার অ্যাপ্রোচ করে অ্যালং দ্য অ্যাক্সিস, এখানে ধরো লিগেন্ড অ্যাপ্রোচ করছে, এগুলো হচ্ছে লিগেন্ড। ঠিক আছে, আর এখানে আমার ইলেকট্রনটা আছে, ধরো এই পজিশনে ইলেকট্রনগুলো আছে, তাহলে স্বাভাবিক এখানে যখন ডাইরেক্ট অ্যাপ্রোচ হবে, ডাইরেক্ট অ্যাপ্রোচেও লিগেন্ডের ইলেকট্রন মেটাল আয়নের ইলেকট্রনগুলো হচ্ছে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারবে না। ওয়্যারএজ যদি আমার এটা সাপোজ করো এক্স ওয়াই অরবিটাল, মানে এটা কি অরবিটাল হচ্ছে, এটা আমি আঁকলাম dx2 - y2 অরবিটাল। এখানে যদি আমার ইলেকট্রন ডেন্সিটি এরকম জায়গায় থাকে, যেখানে আমার মেটাল আয়নের ইলেকট্রন ডেন্সিটি থাকে সেরকমই আঁকলাম। এরপর আমার লিগেন্ড অ্যাপ্রোচ করছে সাপোজ এখান থেকে অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করছে, তাহলে একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ হচ্ছে। যেহেতু ডাইরেক্ট অ্যাপ্রোচ হয়, ডাইরেক্ট অ্যাপ্রোচের এফেক্ট বেশি হয় রাদার দেন যেটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। এখানে আমি কি দেখতে পাচ্ছি, ইনডাইরেক্ট, আর এটা হচ্ছে আমার ডাইরেক্ট অ্যাপ্রোচ। তাহলে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অ্যাপ্রোচে নিশ্চয়ই কিছু ডিফারেন্স থাকবে, যার কারণেই যখন হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ হবে সেটাকে আমরা বলবো স্ট্রং জ্যান্টেলার ডিস্টরশন। ঠিক আছে, আর ইনডাইরেক্ট অ্যাপ্রোচ হলে সেটাকে বলবো উইক জেটি ডিস্টরশন। এবার আমরা দেখো ইলেকট্রনিক কনফিগারেশনগুলো যদি লিখি, যে কোন ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে স্ট্রং জন্টেলার ডিস্টরশন হবে, কোনটাতে উইক জন্টেলার ডিস্টরশন হবে, সেগুলো যদি লিখি তাহলে সেটা কীরকম হবে। তাহলে এটা মুছে দিলাম। এবার আমরা কি লিখবো, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনগুলো লিখবো। ঠিক আছে, স্ট্রং জন্টেলার ডিস্টরশনের জন্য আগে লেখো, স্ট্রং জন্টেলার ডিস্টরশনের জন্য কনফিগারেশন কী কী থাকতে হবে। কনফিগারেশন থাকতে হচ্ছে তোমার, আমি কি বলছি, ইজিতে আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, সিমিলারলি এটা লিখে রাখো আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন ইন ইজি। তাহলে সেটা হবে আমার কি হতে পারে, দেখো তাহলে আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন যদি ইজিতে থাকতে হয়, T2G কিন্তু T2Gতে সিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন থাকতে হবে, দ্যাট ইজ T2G3 EG1। নেক্সট কি হতে পারে, T2G6 EG3, আর কি হতে পারে T2G6 EG1। দেখো এখানে তিনটাতেই দেখতে পাচ্ছ, T2Gতে সিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আছে আর ইজিতে আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আছে। ইজিতে আইদার 3 আর ইজিতে যদি 1 ইলেকট্রন থাকে, দ্যাট ইজ তখন আমরা বলবো স্ট্রং জন্টেলার ডিস্টরশন। উইক কখন হবে, কনফিগারেশন যদি লিখি, আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন ইন T2Gতে আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আছে, তাহলে সেটা কি কি হতে পারে, দেখো T2G1 EG0, এটা হতে পারে T2G2 EG0, এটা হচ্ছে দেন T2G4 EG0। T2G4 EG0 মানে কি, এটা কিন্তু বেসিক্যালি D4 লো স্পিন। ঠিক আছে, D4 লো স্পিন হলে এটা হচ্ছে D2, এটা D1। এখানেও সিমিলারলি লিখতে পারো, এটা হচ্ছে যদি D4 হাই স্পিন, এটা D9 লো স্পিন। D9 লো স্পিন কেন বলছি, D9 যে কোনো সিস্টেম হলেই কিন্তু এটা হবে, T2G6 EG1 এটাই হবে।
এটা লো স্পিন হাই স্পিন কোনো কেসই হবে না, এটা D9 সিস্টেম হলেই হবে। কেন বলছি দেখো, D9 সিস্টেম যদি আমি করি, ধরো আমি এখানে D9 সিস্টেমের লো স্পিন হাই স্পিন আঁকতে গেলাম, D9 লো স্পিনের কোনো লো স্পিন হাই স্পিন কেস কেন হয় না? ধরো আমি সিস্টেমটা আঁকছি D9, ফার্স্টে লো স্পিন আঁকছি, সাপোজ 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা আঁকলে যেমন লো স্পিন আঁকলাম, আমি ফার্স্টে কী করলাম, T2G-গুলো ফিল আপ করলাম, দেন EG ফিল আপ করলাম, ঠিক আছে? তাহলে এবার যদি আমি হাই স্পিন আঁকি, এবার দেখো হাই স্পিন করছি, হাই স্পিনে যদি করি 1 2 3 4 5 6 7 8 9, সেমই আমাদের কনফিগারেশন আছে। তাই জন্য T2G মানে D9-এর লো স্পিন হাই স্পিন কিন্তু একই জিনিস, তাই জন্য ওখানে কোনো আলাদা করে মেনশন করার দরকার নেই। কিন্তু এক্ষেত্রে কি মেনশন করবো, এটা কিন্তু হচ্ছে D7 লো স্পিন, ঠিক আছে? D7 লো স্পিন। তাহলে এই কনফিগারেশনগুলো থাকলে আমরা স্ট্রং জন্টেলার ডিস্টরশন পাচ্ছি। আচ্ছা, আবার উইকে ফিরে এলাম, উইকে হচ্ছে D4 লো স্পিন হলে এটা পাবো, দেন পাবে D5 লো স্পিন, দ্যাট ইজ T2G5 EG0, আর কিছু পাবো D6 হাই স্পিন, হাই স্পিন মানে হচ্ছে তোমার T2G4 EG2, আর হচ্ছে D7 হাই স্পিন, দ্যাট ইজ T2G5 EG2। তাহলে এই কনফিগারেশনগুলো থাকলে আমরা উইক জন্টেলার ডিস্টরশন বা স্লাইড জন্টেলার ডিস্টরশন যেটা বলে, মানে আমরা ভ্যালুটা কম পাবো। আর কখন কখন আমরা কোনোই ডিস্টরশন পাবো না, সেগুলো হচ্ছে তোমার ফুলফিল কনফিগারেশন যদি হয়, মানে আমি হচ্ছে আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন যদি না থাকে, সেটাকে আমরা কিন্তু কি স্টেট বলি, সেটাকে বলি নন ডিজেনারেট স্টেট বলতে পারো। নন ডিজেনারেট কেন কি, কারণ আমরা নন ডিজেনারেট স্টেট কোনগুলো হচ্ছে T2G3 EG2, দ্যাট ইজ D5 হাই স্পিন, আর হচ্ছে ফুলফিল কনফিগারেশন দ্যাট ইজ T2G6 EG4। এক্ষেত্রে হচ্ছে তোমরা দেখতে পারো, এক্ষেত্রে ফুলফিল কনফিগারেশনকে নন ডিজেনারেট কেন বলেছে, তুমি কখনোই ইলেকট্রনিক মানে ডিফারেন্ট টাইপের ডিস্ট্রিবিউশন সাজাতেই পারবেন না। এটা আমার D5 হলো, D5 হাই স্পিন হলো। সিমিলারলি যদি আমি D10 দেখি, এখানে সবই সিমেট্রিক ডিস্ট্রিবিউশন আছে, তাই জন্য এটাকে বলা হয় নন ডিজেনারেট স্টেট, যেখানে কোনো ডিস্টরশন নেই, দ্যাট ইজ নো ডিস্টরশন, ঠিক আছে? এই কনফিগারেশন থাকলে আমরা কোনো ডিস্টরশন দেখতে পাবো না। সিমিলারলি আর কিছু পাবো না, T2G3 EG0-তে পাবো না, কারণ এখানে T2G3 মানে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন আছে। আবার পাবো না হচ্ছে T2G6 EG0। এই যে চারটে মানে কনফিগারেশন থাকলে তাহলে কিন্তু আমরা কোনো ডিস্টরশন দেখতে পাবো না, ঠিক আছে? এটা তো গেল আমাদের ডিস্টরশনের ব্যাপারগুলো। এবার যে চলে যাচ্ছি স্প্লিটিংটা কীরকম দেখতে হবে। স্প্লিটিং যদি দেখাই, দেখো এই দিকটা করছি, টেট্রাগোনাল ইলংগেশন বা জেড আউট, আর এটা হচ্ছে টেট্রাগোনাল কম্প্রেশন বা জেড ইন, ঠিক আছে? তাহলে এবার যদি ড্র করলে দেখো একদম ফার্স্ট থেকে ড্র করছি, মানে ফার্স্টে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা করবো, দেন বাকিগুলো করবো, মানে জয়েন্ট টোলারটা তারপরে। ফার্স্টে এটা ফ্রি আয়নের স্টেট ছিল, দেন হাইপোথেটিক্যাল স্টেটে গেল। হাইপোথেটিক্যাল স্টেট থেকে কি হবে, T2G আর EG-তে স্প্লিট করবে, দ্যাট ইজ EG T2G। এখানে যদি আমরা লিখি দিস ইজ T2G, দিস ইজ EG, ঠিক আছে?
এবার দেখো, এবার আমরা এখানে হচ্ছে অরবিটালগুলোকে একটু মেনশন করে দিচ্ছি, করে দিলে দেখতে তোমাদের সুবিধা হবে যে আমরা জেড আউট কখন বলেছিলাম, জেড আউট বলেছিলাম যখন ডি জেড স্কোয়ারে ইলেকট্রন থাকবে। ধরো এটা লিখছি, এটা কি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এটা আমরা ধরে নিয়েছি এটা যে এরকমই থাকে, কিন্তু সেটা কিন্তু নয়, জাস্ট আমরা সাপোজ করে নিলাম যে এরকম অরবিটালগুলো আছে। আর এটা ধরো সাপোজ করছি ডি জেড স্কোয়ার, আর এটা ডি এক্স টু মাইনাস ওয়াই টু। তাহলে একটা কনফিগারেশন সাপোজ আমরা নিচ্ছি যে আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আছে, D9 সিস্টেম নিচ্ছি সাপোজ, ওকে। D9 সিস্টেম নিলে 1 2 3, দেখো এখানে যে লাস্ট ইলেকট্রনটা সেটা এসছে, সেটা এখানে আমাদের যেহেতু আমরা অরবিটালগুলো মেনশন করছি, দেখো ডি জেড স্কোয়ারের লাস্ট ইলেকট্রনটা এসছে, সেক্ষেত্রে এখানে তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা পাবো জেড আউট মানে টেট্রাগোনাল ইলংগেশন দেখতে পাবো। টেট্রাগোনাল ইলংগেশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে ডি জেড স্কোয়ার অরবিটালের সাথে ইলেকট্রন ডেনসিটিটা বেশি হচ্ছে। এখানে ধরো লিগ্যান্ড আছে, ডি জেড স্কোয়ারকে ডাইরেক্টলি ফেস করছে, তার মানে এটা আগেই রিপালশন হওয়ার জন্য একটু বেশি দূরে থেকে যাবে, ওয়্যারেজ যেগুলো অ্যালং দ্য অ্যাক্সিস মানে ডি এক্স টু ওয়াই টু অরবিটালের অ্যালংয়ে যেগুলো ছিল তারা বেশি ক্লোজ এসে যাবে, যার কারণে আমরা মেটাল আয়নের থেকে যে অ্যাক্সিয়াল বন্ডগুলো হয়, অ্যাক্সিয়াল বন্ডের লেন্থটা একটু বেশি হচ্ছিল। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছ যে যেহেতু লিগ্যান্ডটা ডি জেড স্কোয়ারে ইলেকট্রন ডেন্সিটি ছিল, জেড স্কোয়ারে অ্যাপ্রোচ করার সাথে সাথে রিপালশন বেশি হওয়ার কারণে ওটার বেশি কাছেই আসতে পারছিল না মেটাল আয়নের থেকে, যে লিগ্যান্ডগুলো জেড অ্যাক্সিস বরাবর ছিল তাদের ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো, রিপালশন বেশি হওয়ার জন্য ওরা অনেকটা দূরে ছিল। তো ডি জেড স্কোয়ার অরবিটালের এনার্জি কন্টেন্টটা আমার লোয়ার হয়ে যাবে। ইজিতে কি দেখতে পাচ্ছ, ডি জেড স্কোয়ার ডি এক্স টু ওয়াই টু একই এনার্জিতে আছে, কিন্তু যেহেতু রিপালশনের জন্য ওই লিগ্যান্ডটাকে ডি জেড স্কোয়ারের কাছেই আসতে দিচ্ছিল না, তাই জন্য ডি জেড স্কোয়ারের এনার্জি কমে যাবে, ওয়্যারএজ ডি এক্স টু ওয়াই টু অরবিটালের কাছাকাছি লিগ্যান্ডগুলো বেশি অ্যাপ্রোচ করবে, যার কারণেই দেখো ইকুয়েটোরিয়াল বন্ড লেন্থগুলো ছোটো হচ্ছিলো। ছোটো হওয়ার মানে কি, তাহলে ক্লোজ ইন্টারাকশান হয়েছে, ক্লোজ ইন্টারাকশান হতে বেশি ওরা অ্যাপ্রোচ করতে পেরেছে, দ্যাট ইজ ওয়াই এর এনার্জি কন্টেন্ট বেড়ে যাবে, দ্যাট ইজ ডি এক্স টু ওয়াই টুর এনার্জি কন্টেন্ট বেড়ে যাবে। তাহলে আগে এখানে ছিল, এবার দেখো এবার কি হবে, এনার্জি এটার বেশি হয়ে গেল, এটা কমে যাবে, দ্যাট ইজ এইখানে চলে যেটা আসবে দ্যাট ইজ ডি এক্স টু মাইনাস ওয়াই টু, আর এখানে ডি জেড স্কোয়ার। সিমিলারলি এখানেও যেগুলো থাকবে, এখানে যেগুলো ডি ওয়াই জেড ডি জেড এক্স মানে জেড কন্টেনিং যে অরবিটালগুলো থাকছে, জেড অ্যাক্সিস যেগুলো আছে সেগুলোর এনার্জি কমে যাবে, লোয়ারে চলে যাবে। এটা তো তিনটে ছিল, তিনটেটা কীভাবে ভাঙবে, ডিজেনারেসিটা ব্রেক করবে, তিনটে আলাদা আলাদা স্টেটে ব্রেক করবে না, দুটো একই জায়গায় যাবে, যেগুলো হচ্ছে জেড ছিল সেগুলো এক জায়গায় আসবে। এইভাবে মনে রাখবে যে যেগুলো জেডে, যে জেড আউট যখন হবে, যে জেড রিলেটেড যে অরবিটালগুলো থাকবে তাদের এনার্জি কন্টেন্ট কমে যাবে, আর বাকি যে অরবিটালগুলো থাকবে তাদের এনার্জি কন্টেন্ট ইনক্রিজ করে যাবে, দ্যাট ইজ ডি এক্স ওয়াই এখানে থাকবে, ডি ওয়াই জেড ডি জেড এক্স এখানে থাকবে, ঠিক আছে। এইভাবে এনার্জি কন্টেন্টটা থাকছে। এরপরে যদি আমি ইলেকট্রন ফিল আপ করি, যেমন এখানে আমি বলছিলাম ডি নাইন নিয়েছিলাম, তো এরপর যদি ইলেকট্রনটা ফিল আপ করি, দেখো কীরকম ফিল আপ করবো, 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড লাস্ট ইলেকট্রন এখানে থাকছে। তো এইভাবে হচ্ছে আমার ইলেকট্রন ফিল আপটা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার টেট্রাগোনাল ইলংগেশন বা জেড আউট। এখানে যেটা জানতে হবে, যেটা মনে রাখার হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে অরবিটালগুলো আমরা লিখলাম, অরবিটালগুলো এনার্জি অর্ডারটা তাহলে কি হবে, এনার্জি অর্ডারটা যদি লিখি, সব থেকে লোয়েস্টে কে থাকছে, ডি এক্স জেড ডি ওয়াই জেড, তার থেকে এনার্জি কার বেশি, ডি এক্স ওয়াই এর এনার্জি বেশি, দেন কার থাকছে ডি জেড স্কোয়ার এনার্জি থাকছে, লাস্টলি কার থাকছে ডি এক্স টু মাইনাস ওয়াই টু থাকছে। তাহলে এইটা হচ্ছে এনার্জি অর্ডার, ঠিক আছে। এবার দেখবে যে বন্ডগুলো লেন্থ বেশি হচ্ছে, এটা তো অ্যাকচুয়াল পিকচার, যদি আমি যে আমার ইলংগেশনটা হচ্ছে, ইলংগেশনের পিকচারটা যদি দেখি, যত মেটাল আয়নের থেকে লিগ্যান্ডের ডিস্টেন্স বেশি হবে তত সেই বন্ডগুলো উইকার হবে, কারণ ওরা মেটাল আয়নকে অতটা অ্যাপ্রোচ করতে পারেনি, মেটাল আয়নকে অ্যাপ্রোচ করতে পারেনি মানে ওদের ইন্টারাকশন কম, ওদের স্ট্রেংথ হচ্ছে কম হচ্ছে,
এইগুলো বেসিক্যালি উইকার বন্ড হচ্ছে। আর যেগুলো মেটাল আয়নকে বেশি ভালো অ্যাপ্রোচ করতে পেরেছে তারা স্ট্রং বন্ড হওয়ার কারণে এগুলো হচ্ছে স্ট্রং বন্ড, যেগুলো হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ড হচ্ছে স্ট্রং বন্ড। তাহলে আমি যদি লিখি, আমি তাহলে একটা জিনিস কনক্লুশনে কি লিখতে পারি, 2 bonds are weaker, 2 bonds are weaker and 4 bonds are stronger bonds। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম। এরপরে চলো নেক্সটটাতে আসছি। নেক্সট হচ্ছে টেট্রাগোনাল কম্প্রেশন। যদি বলি টেট্রাগোনাল কম্প্রেশন হলে কি হয়, কম্প্রেশনের টাইমে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে ইলেকট্রনটা থাকবে সেটা dx2 - y2 অরবিটালে থাকবে। ধরো এটা আমাদের ফ্রি আয়নিক স্টেট, দেন হাইপোথেটিক্যাল স্টেটটা রিচ করলো, দেন কি হবে T2G আর ইজিতে CFT যে স্প্লিটিং সেটা হলো, দ্যাট ইজ এটা আমার T2G EG। এখানেও যদি সিমিলারলি আমি অরবিটালগুলো লিখি dx2 - y2 dz2 dxy dyz dzx। ওকে, দেন আমি যদি ইলেকট্রন ফিল আপ করি, এখানেও ধরো আমরা 9 ইলেকট্রনস নিলাম, 1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানেও আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ দেখো আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, এখানে একটা এখানে দুটো ইলেকট্রন, মানে ইজি অরবিটালে আমার আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আছে। তার মানে কি dx2 y2 অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি বেশি, whereas dz2 অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি কম। তাহলে এরপরে কি হবে, এরপরে হবে টেট্রাগোনাল কম্প্রেশন, মানে বেসিক্যালি ডিস্টরশনটা হবে। ডিস্টরশনটা কীরকম হবে, ডিস্টরশনটা যদি বলি, এখানে হচ্ছে যেহেতু dx2 y2 অরবিটালের এনার্জি মানে এখানে হচ্ছে এই লিগ্যান্ডটা বেশি অ্যাপ্রোচ করছে। দেখো এটা ধরো dx2 y2 অরবিটাল, এখানে ইলেকট্রন ডেন্সিটিগুলো আছে মেটাল আয়নে, লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে। যেহেতু লিগ্যান্ড হচ্ছে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করছে, তাই জন্য যে আগেই রিপালশন হবে, রিপালশনের জন্য এই মানে যেগুলো ইকুয়েটোরিয়াল প্লেনে যে বন্ডগুলো ছিল, মানে dx2 অরবিটালের দিকে যে লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছিল, তারা ইলেকট্রন ডেন্সিটির জন্য আগেই রিপালশন হয়ে দূরে চলে যাবে। দূরে চলে যাওয়ার কারণে এই বন্ডগুলোর লেন্থ বেশি হয়, দ্যাট ইজ মেটাল আয়ন। যদি আমি এরকম ড্র করতাম, অনেকবারই তোমাদের ছবিটা এঁকে দেখিয়েছি, এঁকে দেখানো একটাই রিজন, বারবার তাহলে ছবিটা যতবার আঁকবে ড্র করবে তত ভালো মনে থাকবে। যত আমরা হাতে প্র্যাকটিস করবো তত আমাদের জিনিসটা মাথায় থাকে, তাই জন্য জাস্ট এটা করে দেখানো। তাহলে এখানে লিগ্যান্ড থাকছে, লিগ্যান্ডগুলো এগুলো ইকুয়েটোরিয়াল, প্যারাজ হচ্ছে অ্যাক্সিয়াল যে বন্ড লেন্থগুলো সেগুলো স্মল হচ্ছে। তার মানে জেড অ্যাক্সিসে যেহেতু ইলেকট্রন ডেন্সিটি কম ছিল, কম মানে কিছুটা তো ছিল, তাও কম ছিল অ্যাজ কম্পেয়ার টু dx2 y2 অরবিটাল, তাই তাদের মধ্যে রিপালশন হয়ে এরা দূরে থেকে গেল, আর এদের ইন্টারাকশন হয়ে এরা বেশি ক্লোজ হয়ে গেল। তাহলে ক্লোজ যদি হয়ে যায়, এরপরে যেটা হবে, যারা হচ্ছে যেহেতু এর রিপালশনের জন্য দূরে ছিল, তাহলে এর এনার্জি কন্টেন্ট কম হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই যখন আমরা এখানে ধরো নিলাম, দেখো যেহেতু এর রিপালশনের জন্য রিপালশন বেশি হচ্ছিল, এনার্জি কন্টেন্ট লো হয়ে যাওয়ার কারণে dx2 - y2 অরবিটাল নিচে চলে যাবে আর dz2 অরবিটাল ওপরে চলে যাবে। whereas এখানে জেড কন্টেনিং যে অরবিটালগুলো ছিল সেগুলো কি হবে, সেগুলো ওপরের দিকে চলে যাবে, মানে এনার্জি কন্টেন্ট ইনক্রিজ করে যাবে, আর ডিক্রিজ কার করবে dxy এর। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। এরপর যদি ইলেকট্রনিক ফিল আপ করি, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের ইলেকট্রনিক ফিল আপটা হলো, এটা হচ্ছে কি টেট্রাগোনাল কম্প্রেশন বা জেড ইন। ঠিক আছে, জেড ইন হচ্ছে জেড ইনের। এবার যদি জেড ইনের ক্ষেত্রে এনার্জি যে অরবিটালগুলো আছে তাদের হচ্ছে এনার্জি অর্ডারটা যদি দেখি, সব থেকে লোয়েস্টে কে আছে dxy, দেন হচ্ছে আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছিল, আচ্ছা এইখানে একটা মিস্টেক হয়েছিল, না না ঠিক আছে ওকে, মিস্টেক হয়নি, ঠিক আছে। তাহলে dyz ইকুয়াল টু কি থাকবে, dyz আর dxz এর সেম থাকবে,
দেন থাকবে ডি এক্স টু মাইনাস ওয়াই টু, দেন থাকবে ডি জেড স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের জেড ইন ডিস্টরশনের ক্ষেত্রে যে এনার্জি অর্ডারটা থাকছে সেটা। এবার তাহলে এখানে যদি আমি পিকচারটা দেখি, দেখো বলেছিলাম যে বন্ডটা বেশি লেন্থ যত বেশি হবে বন্ড উইকার তত বেশি হবে। এটা তাহলে হয়ে যাচ্ছে আমার উইক বন্ড, এটাও উইক, এটা উইক, এটাও উইক। whereas এই দুটো বন্ড হচ্ছে স্ট্রঙ্গার, কারণ এর লেন্থ ছোট হচ্ছে, মানে বেশি অ্যাপ্রোচ করতে পেরেছে মেটাল আয়নকে। দ্যাট ইজ ওয়াই এখানে আমরা কি পেলাম, 4 bonds are weaker and 2 bonds are স্ট্রঙ্গার। তাহলে দুটো স্ট্রঙ্গার বন্ড হচ্ছে, দুটো উইকার বন্ড হচ্ছে। এরপরে যদি আমি বলি যে তোমরা তাহলে দুটো ডিস্টরশনকে কম্পেয়ার করে বলো যে টেট্রাগোনাল ইলংগেশন বেশি বেটার না টেট্রাগোনাল কম্প্রেশন, মানে স্টেবিলিটি যদি আমি মেনটেন মানে দেখতে বলি যে কোনটা স্টেবিলিটি বেশি হবে, টেট্রাগোনাল ইলংগেশনের স্টেবিলিটি বেশি নাকি টেট্রাগোনাল কম্প্রেশনে, তাহলে দেখে বলতে পারো যে টেট্রাগোনাল ইলংগেশনের স্টেবিলিটি বেশি হবে। কেন কি, কারণ টেট্রাগোনাল ইলংগেশনের দুটো মাত্র বন্ড যেটা উইকার কিন্তু 4টে বন্ড স্ট্রঙ্গার, whereas টেট্রাগোনাল কম্প্রেশনে 4টে বন্ড উইকার বন্ড হচ্ছে আর দুটো বন্ড স্ট্রঙ্গার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইলংগেশন বা জেড আউট হচ্ছে আমাদের বেশি স্ট্রঙ্গার হয়। তাহলে এটা আমরা জেনে নিলাম যে হোয়াট ইজ জেড ইন, হোয়াট ইজ জেড আউট। এরপরে হচ্ছে লাস্ট আর দুটো ছোট জিনিস আছে, যার মধ্যে একটা হচ্ছে তোমার স্ট্যাটিক জ্যান্টেলার ডিস্টরশন, আরেকটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি জ্যান্টেলার ডিস্টরশনের যে মেন থিওরিটা তার উপর থাকবে। দ্যাট ইজ ওয়ান ইজ স্ট্যাটিক জেটি ডিস্টরশন, আরেকটা হচ্ছে ডাইনামিক জেটি ডিস্টরশন। এবার স্ট্যাটিক জেটি ডিস্টরশন কি, স্ট্যাটিক মানে হচ্ছে দেখো যে কোনো আমরা যে জ্যান্টেলার ডিস্টরশনটা আমরা অবজার্ভ করছি নিশ্চয়ই কোনো এক্সপেরিমেন্টাল টেম্পারেচার একটা থাকে, যে কোনো যখন আমরা দেখছি এই স্পেকট্রোস্কোপিক ডাটা নিচ্ছি বা ক্রিস্টালোগ্রাফিক ডাটা নিচ্ছি, যেরকমই ডাটা নিই এই ডাটাগুলো থেকেই তো এই জিনিসটা জানা যায় যে এই ডিস্টরশনটা আছে কি নেই, তাদের কনফিগারেশন। তো যখনই আমি এই ডাটাগুলো নিচ্ছি নিশ্চয়ই সেই যে এক্সপেরিমেন্টালগুলো হচ্ছে সেই এক্সপেরিমেন্টের নিশ্চয়ই কোনো টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে দেখা হয়। ধরো আমরা চেষ্টা করি রুম টেম্পারেচারে করা, ঠিক আছে। এবার কিছু ডিস্টরশন আছে, আমরা তো অ্যাটলিস্ট মেটাল আয়নের অক্সিডেশন স্টেট থেকে তো আমরা বলতে পারবো যে তোমাদের কনফিগারেশনগুলো বললাম সেই কনফিগারেশন মেটাল আয়নের অক্সিডেশন স্টেট, টাইপ অফ লিগ্যান্ড মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড, এটা থেকে তো দেখে আমরা বলতেই পারি যে সেই যে কমপ্লেক্সে আছে সেটা D5 হাই স্পিন না লো স্পিন, সেটাতে আদৌ জ্যান্টেলার ডিস্টরশন আমরা দেখতে পাবো কি পাবো না সেগুলো তো আমরা বলতেই পারি। সেখান থেকে আমরা বলতে পারি যে ওটাতে হয়তো স্ট্রং জ্যান্টেলার ডিস্টরশন আছে কি উইক জ্যান্টেলার ডিস্টরশন আছে, সেটা আমরা বললাম। কিন্তু এবার সেটা আমি এক্সপেরিমেন্টালি প্রুফ কী করবো, আমার এক্সপেরিমেন্টাল প্রুফের জন্য তাহলে আমাকে সেই ডেল্টা ভ্যালুগুলো পেতে হবে। এবার সেই ভ্যালুগুলো পেতে গেলে যখন আমরা দেখতে যাবো সেটা যদি আমরা আমাদের রুম টেম্পারেচারে পাই, রুম টেম্পারেচারে যদি আমরা পেয়ে যাই দ্যাট ইজ আমার সেটা হয়ে যাবে স্ট্যাটিক জ্যান্টেলার ডিস্টরশন। আর যখন আমরা রুম টেম্পারেচারে যে জ্যান্টেলার ডিস্টরশনটা আমরা থিওরিটিক্যালি বলছি হওয়ার কথা কিন্তু সেটা এক্সপেরিমেন্টালি আমরা রুম টেম্পারেচার দেখতে পাচ্ছি না, তখন সেটাকে আমরা বলবো ডাইনামিক জ্যান্টেলার ডিস্টরশন। ঠিক আছে, তো এটা আমরা কিসে দেখতে পাই, এটা বলতে পারো লোয়ার অ্যাজ ওয়েল অ্যাজ higher temperature, higher lower as well as higher temperature আমরা এটাকে কি করতে পারি, অবজার্ভ করতে পারি। ঠিক আছে, লিখে রাখো অবজার্ভ at lower as well as higher temperature, দুটো টেম্পারেচারে অবজার্ভ হচ্ছে। এবার এটা হচ্ছে স্ট্রং আর পার্মানেন্ট হবে, মানে এই ভ্যালুটার কোনো চেঞ্জ হবে না। ডাইনামিক জ্যান্টেলার ডিস্টরশনে কী হয়, আমরা জ্যান্টেলার ডিস্টরশনের দুটো টাইপ পড়লাম, তো ডাইনামিকে হচ্ছে আমরা এটা রুম টেম্পারেচারে তো পাই না, নট অবজার্ভড ইন রুম টেম্পারেচার। ঠিক আছে, রুম টেম্পারেচারে তো যেমন পাচ্ছি না, এটাকে আমরা কখন পাই, এটাকে আমরা দেখতে পাই
only observed at lower temperature বা লিখতে পারো ফ্রিজিং টেম্পারেচার। ঠিক আছে, তো অনেক টেম্পারেচার লো করলে তখন আমরা দেখতে পাই। এবার আমরা ডায়নামিক যখন বলছি, ডায়নামিক জন্টেলার ডিস্টরশনে আমরা তিনটেই মানে দেখতে পাই, তিনটে ফর্মই দেখতে পাবো। তিনটে ফর্ম কি আমরা দেখো দুটো টাইপ অফ পড়েছি, একটা হচ্ছে ইলংগেশন আর একটা হচ্ছে কম্প্রেশন। এবারে ইলংগেশন আর কম্প্রেশন কিন্তু বেসিক্যালি কিসে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে। এবার তিনটে কেন বললাম, দেখো ইলংগেশন কম্প্রেশনে যাচ্ছে, মাঝখানে তো হচ্ছে নর্মাল যেটা নন ডিজেনারেট স্টেট সেটাতেও আসছে। তো এই তিনটের মধ্যে থেকেই আসছে যাচ্ছে যে কম্প্রেশন, নন ডিজেনারেট, ইলংগেশন। দেন আবার বেসিক্যালি তুমি লিখে রাখতে পারো যে ইকুইলিব্রিয়াম, তাই জন্য এটাকে ডাইনামিক বলা হয়, যেহেতু দুটোর মধ্যে থেকে দুটো স্টেটের মধ্যেই যাচ্ছে আসছে, দ্যাট ইজ ওয়াই এটা রুম টেম্পারেচারে। এবার যদি আমরা টেম্পারেচার খুব লো করে দিই, দেন আমরা যে কোনো একটাকেই অবজার্ভ করতে পারবো যে সেটা আইদার জেড ইন হচ্ছে কি জেড আউট হচ্ছে, সেটা যখন রুম টেম্পারেচার লো করব তখন দেখতে পাবো। দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম between elongation and compression। ঠিক আছে, তো ইলংগেশন বা কম্প্রেশনের মধ্যে আমরা এটা দেখতে পাবো। এবার দেখো, এবার যে বলছি যে এটা স্ট্যাটিক জেন্টেলার ডিস্টরশন, এটা হচ্ছে উইক জেন্টেলার ডিস্টরশন। এটা কিন্তু স্ট্যাটিক হওয়ার কারণ হচ্ছে তোমার যে এই যে স্প্লিটিংটা হলো, স্প্লিটিংয়ের পরে যদি আমার ইলেকট্রন এই যে গ্যাপটা হয়, লাস্টলি যে স্প্লিটিংটা থাকে, দেখো বেসিক্যালি কি T2G আর ইজির আমরা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটাকেই তো দেখি, মানে সরি ইজির যে দুটো অরবিটাল স্প্লিট করলো, দ্যাট ইজ dz2 dx2y2, এদের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটাকে আমরা দেখছি। যত আনসিমেট্রিক হবে তত আমরা স্ট্রং ডিস্ট্রিবিউশনটা দেখতে, মানে স্ট্রং যেটি ডিস্টরশনটা দেখতে পাবো। এই যদি এনার্জি লেভেলগুলোর মধ্যে গ্যাপ খুব হাই থাকে, তাহলে এটা কি হবে, এই ইলেকট্রনটা ধরো এই দুটো এনার্জির গ্যাপটাকে আমি কনসিডার করছি, যদি গ্যাপটা খুব হাই হতো তাহলে কি কোনো স্কোপ ছিল যে এই লাস্ট ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে যেতে পারতো? জাম্প করার কোনো স্কোপ ছিল না। তো দ্যাট ইজ ওয়াই তাহলে কি হবে, তখন আমরা জেডিন যদি দেখি তাহলে আমরা শুধু জেডিনই দেখতে পাবো। কিন্তু যদি গ্যাপটা খুব কম হয়, এই দুটোর গ্যাপ যদি খুব কম হয়, তাহলে কী হবে, এই একটা ইলেকট্রন ধরো জাম্প করে dz2 চলে গেল, তখন কী হবে, আগে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম dz(x2y2)তে ইলেকট্রন ডেন্সিটি বেশি ছিল, দ্যাট ইজ ওয়াই আমরা জেডিন দেখতে পেয়েছিলাম। এখন কি হচ্ছে, dz2 ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই আমরা কি দেখতে পাবো, তখন আমরা জেড আউট দেখতে পাবো। তার মানে কি জেডিন থেকে জেড আউটে যাচ্ছে। আবার যদি জাম্প করে যে ইলেকট্রনটা গেছিলো, দ্যাট ইজ ওয়াই তখন আমার এনার্জি এই যে স্প্লিটিংটা ছিল, স্প্লিটিং অর্ডারটা আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ তখন সেটা জেডিনে চলে যাবে। আগেন ওটা আবার জেডিন থেকে ধরো দেখালে, এই যে ধরো এটা হচ্ছে জেডিনের হচ্ছে, এবার জেডিন থেকে জেডিনের যদি দ্যাট ইজ dz2 একটা ইলেকট্রন যদি আবার জাম্প করে যেত, দ্যাট ইজ ওয়াই এখানে আমরা কি দেখতে পেতাম, জেডিন জেড আউট। এই যে এনার্জি গ্যাপ যদি কম হয় আফটার স্প্লিটিং, যে দুটো লেভেলের মধ্যে স্প্লিটিংটা হলো সেই দুটো লেভেলের মধ্যে যদি এনার্জি গ্যাপ কম হয়, দেন অনলি আমরা কিন্তু জন্টেলার ডিস্টরশনের যে ডাইনামিকটা আছে সেই ডাইনামিক জন্টেলার ডিস্টরশনটা দেখতে পাবো। আর যদি গ্যাপ খুব বেশি হলে কিন্তু আমরা স্ট্যাটিক জন্টেলার ডিস্টরশনটা অবজার্ভ করব। তাহলে এইটা ছিল আমাদের জন্টেলার ডিস্টরশনটা পুরোটা, যেটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে একটা কমন কোশ্চেন তোমরা দেখতে পাবে, যেটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে সলভ করছি, প্রিভিয়াস ইয়ারও দেখেছি, একদম খুবই মানে ফেমাস কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে সব রকম মানে তোমার নেট গেট বলো সব সেখানেও আসে, সেক্ষেত্রেও আসে, জ্যামেও আসে, যে কোনো হচ্ছে এমএসসি এন্ট্রান্স এক্সামে আসে। দ্যাট ইজ টাইটেনিয়াম হেক্সাঅ্যাকোয়া 3+। এই টাইটেনিয়াম হেক্সাঅ্যাকোয়া 3+-এর যে ইলেকট্রনিক স্পেকট্রাম নেওয়া হয়, তাতে একটা পিক আমাদের পাওয়ার কথা, কিন্তু আমরা একটা পিকের জায়গায় পিকটা আমরা এরকম পিক পাই। ঠিক আছে, এটা আসার কথা ছিল বাট এটা আসে না, আমরা পিকটা কীরকম পাই, এরকম পিক পাই। সেটা হচ্ছে বেসিক্যালি এটা দেখো টাইটেনিয়াম হেক্সাঅ্যাকোয়া 3+ মানে হচ্ছে D1 অক্টাহেড্রাল সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা যদি ড্র করি ডায়াগ্রামটাতে,
দ্যাট ইজ আমরা 1 ইলেকট্রন পাচ্ছি এখানে। এবার এই 1 ইলেকট্রনটা বেসিক্যালি তাহলে এখানে একটা আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আছে। আবার ধরো এটা তো তাহলে আমরা উইক একটা ডিস্টরশনটা পাচ্ছি। ধরো সাপোজ ট্রানজিশন হয়েছে, ট্রানজিশন হওয়ার কারণে তো এই স্পেকট্রামটা আমরা পেয়েছি। আফটার যদি ট্রানজিশন হয়, ট্রানজিশন হলে আমরা আইদার dx2y2 অরবিটালে যাচ্ছে বা dz2 অরবিটালে যাচ্ছে। তাহলে যখন এই ট্রানজিশনটা হচ্ছে, ট্রানজিশন আফটার ট্রানজিশন আমরা কি দেখতে পাচ্ছি, ইজির মধ্যে আনসিমেট্রিক ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন পাচ্ছি, তখন কিন্তু সেটা স্ট্রং জন্টেলার ডিস্টরশন শো করবে। তো এই বোথ কেসে আফটার ট্রানজিশন বিফোর ট্রানজিশন দুটো কেসেসই আমরা যেহেতু জন্টেলার ডিস্টরশনটা দেখতে পাচ্ছি, যার কারণে এই ফার্দার একটা হাম্প আমরা পাই। ঠিক আছে, তো এই হাম্পের রিজন যেটা হচ্ছে একটা পিকের সাথে আরেকটা হাম্প আমরা কখন পাই, যখন ধরো এটা একটা পিক, এটা একটা পিক, দুটো পিক যখন ওভারল্যাপ করে যায় তখনই আমরা বেসিক্যালি একটা মার্জড পিক, একটা বেসিক্যালি হাম্প আছে এরকম একটা পিক পাই। তো এই হাম্পের রিজনটা বেসিক্যালি জন্টেলার ডিস্টরশনের জন্য হয়। তো এই টাইটেনিয়াম হেক্সাডেকার 3+ কোশ্চেনটা হচ্ছে একটা খুব কমন কোশ্চেন যেটা জন্টেলার ডিস্টরশন থেকে আসে। আদারওয়াইজ তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কনফিগারেশনগুলো, আর জেড ইন কখন হয়, জেড আউট কখন হয়, এই জিনিসগুলো। ঠিক আছে, তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল জন্টেলার ডিস্টরশন। নেক্সট দিন আমরা এদের কালার কমপ্লেক্স বা ম্যাগনেটিজমের প্রপার্টিগুলো স্টার্ট করবো।